প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের একদম শেষ পর্ব অর্থাৎ চতুর্দশ পর্ব নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বেশ কয়েকটা পর্ব নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আজ একদম শেষ পর্বতে আমরা পৌঁছে গেছি, চতুর্দশ পর্বতে। কিন্তু এই পর্বটা যেহেতু অনেক বড়, সেই জন্য আমরা দুটো ভিডিওতে ভাগ করে এই উপন্যাসের ব্যাখ্যা করব, এই পর্বের ব্যাখ্যা করব, আর এরপরে তারপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই পর্বে যাওয়ার আগে দেখে নিই আমরা আগের পর্বতে অর্থাৎ 13 নম্বর পর্বতে কি দেখেছিলাম। সেই পর্বে আমরা দেখেছিলাম যে মাদ্রাজে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে কোনি বাংলা দলের মেয়েদের সঙ্গে মাদ্রাজে গেছে, কিন্তু সেখানে কোনিকে অন্যান্য বাংলার মেয়েরা সহজভাবে গ্রহণ করেনি এবং তারা তাকে নানাভাবে অপমান করেছে, হেনস্থা করেছে, তার সঙ্গে কেউ কথাও বলতে চাইতো না। হিয়া বেলার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিজেও মেখেছে, কোনিকেও মাখিয়ে দিয়েছে। এরপরে বেলা যখন ফিরে এসেছে তখন কোনিকে চোর বলে অপবাদ দিয়েছে এবং তারপরে হিয়া ফিরে এসে স্বীকার করেছে যে সেই কোনিকে ক্রিম মাখিয়ে দিয়েছে। সেই কথা শোনা মাত্র হিয়াকে কোনি গিয়ে চড় মেরেছে। এইভাবে সে তার সঙ্গে হওয়া অপমানের একটা পাল্টা জবাব দিয়েছে, কারণ একটা শাস্তি তার পাওনা ছিল এই বলে তাকে চড় মেরেছে। আর এই সঙ্গে আমরা দেখতে পাই যে ধীরেন ঘোষ, হরিচরণ ইত্যাদি জুপিটার ক্লাবের যে স্বার্থান্বেষী গোষ্ঠী দল রয়েছে, গোষ্ঠীভুক্ত সেই সমস্ত মানুষেরা কি করেছে, সেই মাদ্রাজে গিয়ে এসেও চক্রান্ত করেছে এবং কোনিকে জানিয়েছে যে তার নাম পাঠানো হয়েছিল কিন্তু কোনো ইভেন্টেই কোনির নাম আসেনি, এই বলে তাকে সম্পূর্ণভাবে এই প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই পর্যন্ত ছিল 13 নম্বর পর্ব, ত্রয়োদশ পর্ব। এরপরে চলে আসি চতুর্দশ পর্বতে। চিপকে সমুদ্র তীরে সুইমিং পুল। কোনি আগে কখনো এমন পুল দেখেনি। যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলের মধ্য দিয়ে পুলের তলদেশ দেখা যায়। একটা পিন পড়ে থাকলেও নজরে আসে। কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে এমন পুল আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিপকে যে সমুদ্রের তীর, সেখানে সুইমিং পুল রয়েছে। তোমরা হয়তো জানো যে সুইমিং পুল সাধারণত একটা কৃত্রিম ভাবে করা হয় আর একটা ন্যাচারাল ভাবেই থাকে। যে সমস্ত পুকুর কিছু রয়েছে ন্যাচারাল ভাবে, সেই রকম পুকুরে কোনি এখানে কমলদিঘিতে সাঁতার কাটতো, কিন্তু ওখানে গিয়ে দেখছে যে একেবারে মানে যে কৃত্রিম ভাবে যেটা বানানো হয়েছে সেই রকম আর্টিফিশিয়াল পুল, যেখানে অবিরাম জল পরিষ্কার করা হচ্ছে, স্বচ্ছ একদম জল, নীল জল, যে জলের মধ্যে একদম তলদেশ পর্যন্ত দেখতে পাওয়া গেছে। এই রকম পুল সে আগে কখনো দেখেনি এবং একটা পিন করলেও সেখানে দেখতে পাওয়া যায়, এতই তার জল পরিষ্কার। এবং কোনি শুনেছে যে কলকাতাতেও সাহেবদের যে পুল সেটা এই ধরনেরই পুল হয়। 3 দিকে কাজু বাদাম গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে গ্যালারি, মাথায় নারকেল পাতার ছাউনি, পাশেই ডাইভিং পুল। পুলের জলে প্রথমে কোনি অস্বস্তি বোধ করছিল। জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগেনি। তোমরা জানো যে মাদ্রাজে কাজু বাদাম গাছ, তারপরে নারকেল গাছ, এগুলো খুব বেশি পরিমাণে হয়। তো সেই কাজু বাদাম গাছের ডাল দিয়ে অর্থাৎ কাজু বাদাম গাছ কেটে এখানে গ্যালারি তৈরি করা হয়েছে কাঠের, আর নারকেল গাছ দিয়ে ছাউনি তৈরি করা হয়েছে। আর প্রথমে সেই জলে নেমে কোনির একটু অস্বস্তি হচ্ছিল, কারণ এইরকম পুলে সে আগে কখনো সাঁতার কাটেনি, কিন্তু সে তো জলকন্যা, সুতরাং তার সেই জলের সঙ্গে পরিচয় পেতে বেশি দেরি হয়নি। হাতে স্টপ ওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে ক্ষিতিশ দাঁড়িয়ে নেই, অথচ সে সাঁতার কাটছে। কোনি গত 1 বছর আর তা ভাবতে পারে না, কিন্তু মাদ্রাজে সেই জলে নামার আগে পিঠে পরিচিত একটা
হাতের স্পর্শ অভ্যাস মতো না পেয়ে মুষড়ে পড়লো। তাহলে আমরা দেখছি যে সে এতদিন পর্যন্ত 1 বছর ধরে কমলদিঘিতে সাঁতার অভ্যাস যখন করেছে তখন কিন্তু হাতে স্টপ ওয়াচ নিয়ে তীরে দাঁড়িয়ে থাকতো হচ্ছে ক্ষিতিশ সিংহ, কিন্তু এখন মাদ্রাজে যখন পুলে নামছে তখন সে এখানে ক্ষিতিশ সিংহ নেই, ক্ষিতিশ সিংহ অনুপস্থিত। তখন আর সে যখন জলে নামতো কোনি তখন একটা স্নেহের স্পর্শ সে অনুভব করত, অর্থাৎ ক্ষিতিশ সিংহ তার পিঠে হাত দিত, স্নেহের স্পর্শ সেটা সে এখানে এসে মিস করছে, অর্থাৎ সেখানে মানে ক্ষিতিশ সিংহ যেহেতু অনুপস্থিত সেই জন্য তাকে মনে করছে সে, আর সেই জন্য সে একটু মুষড়েও পড়েছে, অর্থাৎ মনে মনে দুঃখিতও হচ্ছে। কি ট্রেনিং সে করবে বুঝে উঠতে পারছে না, কেউ কিছু বলছেও না দেখিয়েও দিচ্ছে না, কারণ তাকে নিয়ে কেউই ব্যস্ত নয় এবং তাকে কেউ কিছু বলছেও না দেখিয়ে দিচ্ছে না, কারণ তার তো প্রতিযোগিতাতে নামই আসেনি। সুতরাং সে যেহেতু প্রতিযোগিতায় নামছে না সেই জন্য তাকে কেউ দেখিয়েও দিচ্ছে না। হিয়াকে নিয়ে ব্যস্ত প্রণবিন্দু, হিয়াকে নিয়ে ব্যস্ত। হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য, তবু কোনি মোটামুটি 400 মিটার ফ্রিস্টাইল, কয়েকটা 25 মিটার স্প্রিন্ট, আবার 400 মিটার, মিনিট 5 টার্ন ও স্টার্ট, তারপরে 200 মিটার মেডলি কাটলো। তাহলে দেখা যাচ্ছে যে যার কোচ যে যার নিজের ছাত্রীদের নিয়েই ব্যস্ত। অমিয়াকে নিয়ে ব্যস্ত হরিচরণরা, আর হিয়াকে নিয়ে ব্যস্ত হচ্ছে প্রণবেন্দু বিশ্বাস, আর তাকে কেউ দেখিয়ে দিচ্ছে না কোনিকে, এবং কোনি নিজের মতো খানিকটা অনুশীলন করছে। স্টার্টিং ব্লকে বসে কস্টিউম পরা একটি মেয়ে ওদের ট্রেনিং দেখছিল। কোনি জল থেকে উঠে তার পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটি হাসলো। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ কনক চাপা পাল। ইউ হ্যাভ আ বিউটিফুল স্টাইল। তাহলে কোনি যখন জল থেকে উঠে চলে যাচ্ছিল তখন একটা মেয়ে তাকে দেখে হেসে নিজে থেকে এসে আলাপ করলো এবং কোনির নাম জিজ্ঞাসা করলো। তখন কোনি কিন্তু সেই সামান্য ইংরেজিটা বুঝতে পেরেছে এবং সে তখন বলেছে যে তার নাম কনক চাপা পাল, এবং তখন মেয়েটা ওকে বলছে যে তোমার স্টাইলটা খুব ভালো, মানে যে স্টাইলে সে সাঁতার কাটছে সেটা খুব বিউটিফুল স্টাইল। কোনি এবার ফাঁপড়ে পড়লো, ইংরেজিতে জবাব দেওয়ার দায় এড়াবার জন্য সে শুধু হাসলো, কারণ সে তো বেশি ইংরেজি জানে না, সুতরাং সে জবাব দিতে পারছে না, তাই শুধু হাসছে। মেয়েটি আঙুল তুলে হিয়াকে দেখিয়ে বলল, ইজ শি আ ফ্রি স্টাইলার? তখন মেয়েটি হিয়াকে দেখিয়ে বলল যে সে কি ফ্রি স্টাইলার, মানে ফ্রি স্টাইলে সাঁতার কাটে। क्या बोलता ও ফ্রি স্টাইলার হ্যাঁ। তা কোনি তো বুঝতে পারছে না, কিন্তু কোনি খুব স্মার্ট, যার জন্য ইংরেজি ছেড়ে সে হিন্দি বলতে শুরু করলো, কারণ তোমরা জানো যে হিন্দি তো ভারতের রাষ্ট্রীয় ভাষা, সুতরাং যে স্টেটেই যা হোক না কেন ভারতবর্ষে সবাই মোটামুটি হিন্দি জানে, যার জন্য ও ইংরেজি ছেড়ে হিন্দি বললো। হিন্দিতে জিজ্ঞাসা করলো যে ক্যা বলতা, বলছে যে মেয়েটা তখন জিজ্ঞাসা করছে যে ও কি ফ্রি স্টাইলার, হিয়াকে দেখিয়ে জিজ্ঞাসা করছে। হাম হ্যাঁ ও হ্যাঁ ব্রেস্ট স্ট্রোক কা মেডলি কা, তোমার স্ট্রোক ক্যা। কিন্তু এইটা হিন্দিটাও খুব একটা ভালো মতো জানে না কোনি, যাই হোক তবু সে বোঝার মতোই বলছে যাতে সে মেয়েটা বুঝতে পারে, এবং সে বলছে যে আমি হচ্ছে ফ্রি স্টাইলার আর ওই হিয়া হলো ব্রেস্টস্ট্রোকের প্লেয়ার আর মেডলি প্লেয়ার। এরপরে সে আবার মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে তোমার স্ট্রোক ক্যা। মেয়েটি এসে বললো রমা যোশী। আসলে দেখো রমা যোশী তার নামটা সকলেই ততদিনে জেনে গেছে এবং সে খুব সবার কাছে পূর্ব পরিচিত, এবং যার জন্য সে নিজের নাম বলেছে। আসলে দেখো তার আগে যে বাংলার মেয়েরা তারা কিন্তু কোনিকে নানাভাবে ছোট করেছে, অপমান করেছে, কিন্তু মানে এই মেয়েটা অর্থাৎ রমা যোশী সে কিন্তু গুণী একজন মেয়ে, এবং গুণী ব্যক্তি অবশ্যই অপর গুণী ব্যক্তির সম্মান করতে জানে, যার জন্য সে একজন মানে যোগ্য যেহেতু সাঁতারু সেই জন্য অপর যোগ্য যে মানুষকে তার ঠিক মতো মূল্যায়ন করেছে, তাকে সম্মান জানিয়েছে এবং নিজে থেকেই কথা বলেছে। অন্যরা কিন্তু কেউ কোনির সঙ্গে কথা পর্যন্ত বলে না, কিন্তু এরা এই রমা যোশী কিন্তু তার সঙ্গে কথা বলেছে। কোনি এবার ভালো করে তাকালো, শ্যামলা মাজার রং, দুহারা গড়ন, চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে। হঠাৎ তার চোখে ভেসে ওঠে 70 সংখ্যাটা। কোনি দ্রুত ড্রেসিং রুমের দিকে পা চালালো। তাহলে
দেখলো রমা যোশী সাধারণ বাঙালি মেয়ের মতনই দেখতে, তার একটা চেহারা বর্ণনা এখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা একটু জেনে রাখবে। যে চুল ছোট করে ছাটা, সামলা গড়ন, এই সামলা গায়ের রং আর দোহারা চেহারা। আর তারপরে হঠাৎ কনির চোখের সামনে 70 সংখ্যাটা ভেসে উঠলো। সে তখন ড্রয়িং রুমের দিকে রাতে পা বাড়ালো। 70 সংখ্যাটা তোমরা আগেও জানো যে যখন রমা যোশী 1 মিনিট 12 সেকেন্ডে 100 মিটার পথ সাঁতার কেটে অতিক্রম করছিল, সেই খবরটা জানতে পেরে গেছিল কাগজে, এবং সেটা জানতে পেরে ক্ষিতিশ সিংহ 70 নাম্বারটা লিখে, অর্থাৎ যেহেতু রমা যোশী 72 সেকেন্ডে ওই পথটা অতিক্রম করছে, সেই জন্য 70 লিখে সেটাকে কনির চোখের সামনে বাড়িতে এবং সেই ইয়েতে ক্লাবে লাগিয়ে রেখেছিল 70 সংখ্যাটা, যাতে কনি সেটা নজরে পড়ে এবং কনি সেই টাইমটা অনুশীলন করে। এত কাণ্ড যাকে নিয়ে, অর্থাৎ রমা যোশী, যে মানুষকে জন্য কনি সময় পর্যন্ত, অনুশীলনের সময় পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল, সেই মানুষটাকে চোখের সামনে দেখতে পেয়ে কনির তখন 70 সংখ্যাটা ভেসে ওঠে। আসলে কনির একজন সাঁতারু হবার পেছনে সব থেকে বড় অবদান হলো ক্ষিতিশ সিংহের, যার জন্য ক্ষিতিশ সিংহ যে নাম্বারটা লিখে দিয়েছিল সেটা তখন এতদিন পরেও কিন্তু কনির চোখের সামনে ভেসে উঠলো রমা যোশীকে দেখার পর। বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া। 5টির বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি 200 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য, তাই হিট করার দরকার হয়নি। হিয়া 3 মিনিট 32 সেকেন্ড সময় নিল। যেহেতু 5 জন মাত্র মেয়ে, সেই জন্য হিট বা সেমিফাইনাল এই সমস্ত করা হয়নি, সরাসরি ফাইনালে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ মাত্র ভারতবর্ষে 5টা মেয়ে রয়েছে ব্রেস্ট স্ট্রোকের জন্য, এবং সেখানে কনি গোল্ড এনে দিয়েছে। 3 মিনিট 32 সেকেন্ড সময় নিয়েছে 200 মিটার পথ অতিক্রম করতে। প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কনি। দেখলো ভিক্টরি স্ট্যান্ডে হিয়া উঠলো আরো 2টি মেয়ের সঙ্গে। ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিল, ব্যান্ড বাজলো, আর তার বুকের মধ্যে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠতে লাগলো। পুলের ওধারে বসেছে হিয়ার বাবা মা। ছুটে গেল হিয়া, বাবা জড়িয়ে ধরে চুমু দিল। হিয়াকে কোলে টেনে নিল মা। হিয়া তোয়ালের ক্লোনটা গায়ে দিয়ে এধারে এলো। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে হিয়া যেহেতু এই প্রতিযোগিতাতে গোল্ড পেয়েছে এই ইভেন্টে, সেই জন্য সকলেই খুব আনন্দিত, তার বাবা মা খুবই গর্বিত এবং তাকে বুকে টেনে নিয়েছে, বাবা চুমু দিল ইত্যাদি। আর এই লাইনটা তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, যে তার বুকের মধ্যে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠতে লাগলো। কেননা এক্ষেত্রে দেখো কনি একটা যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে মাদ্রাজে এসেছিল, সেই আশাটা এখানে পুরোপুরি একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এবং যে সমস্ত ষড়যন্ত্রকারী ধীরেন ঘোষ বা যারা এসেছে, হরিচরণ, এটা ষড়যন্ত্র করে কনিকে পুরোপুরি এই সমস্ত ইভেন্ট থেকেই বাদ দিয়ে দিয়েছে, যার জন্য এখন তাকে শুধুমাত্র গ্যালারিতে বসে অন্যের জয় দেখা, অন্যের গোল্ড জেতা বা অন্যের মেডেল পাওয়া, এইগুলোই তাকে বসে বসে দেখতে হচ্ছে, যার জন্য তার বুকের মধ্যে অত্যন্ত যন্ত্রণা বা মোচড় দিচ্ছে। কারণ যে স্বপ্ন নিয়ে সে এসেছিল সেই স্বপ্ন তো পূরণ হয়নি, বরং অন্যের স্বপ্ন পূরণ হচ্ছে, সেটাই তাকে বসে বসে দেখতে হচ্ছে, যার জন্য তার মনে এতটা কষ্ট হচ্ছে। দেখি দেখি মেডেলটা হিয়াকে ঘিরে ধরলো মেয়েরা। কনগ্রাটস হিয়া, থ্যাংক ইউ, দারুণ ফিনিশ করেছে। আমি তো ভাবলুম গুজরাট যেরকম নেক অ্যান্ড নেক যাচ্ছে, টার্নিং এ যদি হিয়া ওকে না মারতে পারে তাহলে বোধহয়, তাহলে নেক অ্যান্ড নেক মানে সমানে সমানে যাচ্ছে। গুজরাটের যে মেয়ে, সেই হিয়ার সঙ্গে একেবারে সমানে সমানে যাচ্ছিল, কিন্তু এরপরে সেই হিয়ার থেকে পিছিয়ে পড়েছে। আমার শুধু ওই একবারই তখন ভয় হয়েছিল, টার্নিংটা আমার এত খারাপ। তা এটা কে বলছে? হিয়া বলছে যে আমার টার্নিং এর সময় ভয় করছিল, কারণ টার্নিংটা আমার খুব খারাপ। কিন্তু একটা আনন্দের পরিবেশ, সকলে তাকে অভিনন্দন জানাচ্ছে। আমার শুধু এই না, মাইসোরের মেয়েটাকে দেখেছিস কেমন যেন আগাগোড়ায় মুখ তুলে রইল, উনি তফাতেই বসে রইল। হিয়া বার কয়েক গ্যালারিতে চোখ বোলাবার সময় কনির মুখের দিকে তাকিয়েছিল মাত্র। মেয়েদের একটি ফাইনাল ছিল, বাকিগুলো ফ্রি স্টাইলের হিট।
অমিয়া ফ্রি স্টাইলের তিনটিতেই ফাইনালে উঠেছে। বেলা 200 মিটারে এবং হিয়া 100 মিটারে। কথা ছিল হিয়া 200 ও 400 মিটারেও নামবে, কিন্তু প্রণবেন্দু শেষ পর্যন্ত ওর নাম প্রত্যাহার করিয়ে নেয় এই যুক্তিতে যে ওর অন্য ইভেন্টগুলো যাতে ওর গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে সেগুলোর যেন সেগুলোর ক্ষতি হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি যে হিয়া একটা প্রতিযোগিতাতে যেখানে কোনো হিট ছিল না, সরাসরি ফাইনাল ছিল, সেখানে গোল্ড পেল। এছাড়া অন্যান্য প্রতিযোগিতা আছে, কিন্তু সেখানে হিয়া 100 মিটারে, বেলা 200 মিটারে, অমিয়া ফ্রি স্টাইলে তিনটিতে ফাইনালে উঠেছে। কিন্তু হিয়ার কিন্তু 200 মিটার 400 মিটারেও নামার কথা ছিল, কিন্তু প্রণবেন্দু বিশ্বাস তাকে ওই ফ্রি স্টাইলের 200 মিটার 400 মিটারে নামানো না, শুধুমাত্র 100 মিটারে নামিয়েছে। 200 মিটার 400 মিটারে কারা নেমেছে? ওই অমিয়া, বেলা, ওরা নেমেছে, কারণ ওরা ফ্রি স্টাইলার। কিন্তু যেহেতু হিয়া কিন্তু ফ্রি স্টাইলার ফ্রি স্টাইলটা অত ভালো না, তার সেরা ইভেন্ট হচ্ছে ব্রেস্টস্ট্রোক, তা যার জন্য যেটাতে সে গোল্ড পেয়েছে। আর এখানে 100 মিটার ফ্রি স্টাইলে তাকে শুধুমাত্র নামিয়েছে, কিন্তু 200 মিটার বা 400 মিটারের ফ্রি স্টাইলে প্রণবেন্দু বিশ্বাস নামায়নি। কেন নামায়নি সে ব্যাপারে সে যুক্তি দিয়েছে যে যে ইভেন্টে হিয়া সেরা, সেই ইভেন্টগুলোতে যাতে গোল্ড পাওয়াটা নিশ্চিত হতে পারে, সেই জন্য তাকে ওই প্রতিযোগিতা ইভেন্টগুলো বাদ দিয়েছে। সোনামা তর্ক তুলেছিল হরিচরণ, কি এমন ক্ষতি হবে? দুটো ব্রোঞ্জ তো শিওর আসতো, তার মানে বেঙ্গলের 2 পয়েন্ট। এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স রয়েছে। প্রণবেন্দু, তুমি শুধু হিয়ার কথাই ভাবছো, বেঙ্গলের কথাটা ভাবছো না। তাহলে হরিচরণ তর্ক করলো, প্রণবেন্দুকে বলেছিল যে তুমি শুধুমাত্র তুমি হিয়ার কথাটাই ভাবছো, কিন্তু বেঙ্গলের কথা ভাবছো না। যে কি এমন ক্ষতি হতো, হয়তো ব্রোঞ্জ অন্তত পেতে পারতো, তাহলে বাংলা 2 পয়েন্ট পেতে পারতো, এটা তার ধারণা। যার জন্য ও বলছে যে প্রণবেন্দু বিশ্বাসকে বলছে যে তুমি বেঙ্গলের কথাটা ভাবছো না। শোনা মাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, বেঙ্গলের কথা আমি ভাবি না, শুধু আপনারাই ভাবেন। তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন? প্রণবেন্দুর আঙুলটা গ্যালারিতে বসা কোণের দিকে তুলে বলল, ও থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত, কিন্তু আপনারা কৃতিক সিংহীকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন, আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গাইছেন। এবার আমি দেখব আপনার মেয়েরা কি করে কত পয়েন্ট আনে। তাহলে প্রণবেন্দু বিশ্বাস কিন্তু প্রচন্ড ভাবে চেষ্টা করেছিল কোনিকে এই প্রতিযোগিতাতে ইভেন্টে নামাতে, এমনকি তার প্রচেষ্টাতে সে অনেক তর্ক বিতর্ক এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রণবেন্দু বিশ্বাস কিন্তু শেষ পর্যন্ত কোনিকে এই বাংলা দলের মধ্যে ঢোকাতে পেরেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এরপরে কিন্তু তার আর কিছু করার ছিল না, এবং ষড়যন্ত্র করে যখন কোনিকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো, এবং তখন কিন্তু প্রণবেন্দু বিশ্বাস কিছু করার ছিল না, কিন্তু মনে মনে সে কিন্তু অত্যন্তই কি হয়েছিল না, মনে মনে অত্যন্ত সে ক্রুদ্ধ হয়েছিল, সে রাগে ফুঁসছিল। যার জন্য ওকে যখন তার বেঙ্গলের ব্যাপারে সে চিন্তা করছে না এই কথাটা বলা হলো, হ্যাঁ, বেঙ্গলের ব্যাপারে তাকে প্রশ্ন তোলা হলো, তখন কিন্তু প্রণবেন্দু বিশ্বাস শুনিয়ে দিল হরিচরণকে যে কোনি তাহলে কেন বসে রয়েছে। কারণ কোনি যদি প্রতিযোগিতায় নামতো তাহলে অবশ্যই সে রমা যোশীকে হারাতে পারতো এবং বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারতো, কিন্তু শুধুমাত্র কৃতিক সিংহের সঙ্গে শত্রুতা আছে বলে কোনিকে এখানে তারা কোনিকে তারা বাদ দিয়েছে। এখন সে দেখতে চায় যে হরিচরণের মেয়েরা, অর্থাৎ তার জুপিটার দলের মেয়েরা কত ভালো প্রতিযোগিতাতে কত ভালো তারা পারফরমেন্স দিতে পারে, কিভাবে তারা চ্যাম্পিয়ন হতে পারে, সেটা প্রণবেন্দুও দেখতে চায়। যখন হরিচরণরা প্রণবেন্দু বিশ্বাসের বাংলার স্বার্থ নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন প্রণবেন্দু বিশ্বাসও কিন্তু এদের হরিচরণরা কিভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য ষড়যন্ত্র করে কোনিকে বাদ দিয়েছে সেই ব্যাপারে সেও তখন সেই দিকে আঙুল তুলেছিল।
কোনি জানতো না তাকে কেন্দ্র করে দুটো দল পাকিয়ে ঝগড়া শুরু করেছে। পরদিন বৃহস্পতিবার সকালে 200 মিটার ফ্রিস্টাইল ফাইনাল, বিকেলে 100 মিটার বাটারফ্লাইয়ের। অমিয়া আর বেলা পুল থেকে ফিরে এসেই বিছানায়। ধীরেন ঘোষ বিস্কুট আর কমলা লেবু এক হাতে, অন্য হাতে মধু ভর্তি শিশি নিয়ে ঘরে ঢুকলো। তাহলে প্রতিযোগিতা কি আর রয়েছে সেটা মানে কোনি জানতোই না যে তাকে ঘিরে দুটো দল পাকিয়ে ঝগড়া চলছে। আর যখন ফিরে এলো ওরা অমিয়া বেলা, তখন ধীরেন ঘোষ বিস্কুট আর কমলা লেবু ইত্যাদি নিয়ে ঘরে ঢুকলো, আর অন্য হাতে মধু নিয়ে। কাল সকালের জন্য দুধ দুজনের জন্য 2 গ্লাস রেডি করে রেখো প্রণতি। ঠিক 8টায় পুলে পৌঁছানো চাই, এখন একদম রেস্ট। 7টার মধ্যে খেয়ে নিয়েই ঘুম। যথাসাধ্য নির্দেশ দিয়ে ধীরেন ঘোষ ঘরের চারিদিকে চোখ বোলালো। তোমাদের একটা কথাই বলবো, প্রথম গোল্ড বাংলা আজ এনেছে। শুভ জয়যাত্রায় আমরা বেরিয়েছি, শেষ গোল্ডও আমাদের, আমরা চ্যাম্পিয়ন হবই। মনে রেখো, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তারা অধীরভাবে অপেক্ষা করছে বাংলার মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবেই। একটা গোল্ড পেয়েছি, বাকি 8টাও আমরা নেব, আমাদের কেউ আটকাতে পারবে না। এখানে বোঝা যাচ্ছে যে হরিচরণের অনেক বেশি আত্মবিশ্বাস বেড়ে গেছে। একটা মাত্র গোল্ড পেয়ে সে ভাবছে যে 8টা গোল্ডই ও বাংলা দলই পাবে, এবং যার জন্য মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য সেই সমস্ত বলছে যে আমরাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হব, আমরাই সবকটা গোল্ড নিয়ে বাংলায় ফিরবো। তার আত্মবিশ্বাস অত্যন্ত বেড়ে গেছে, সেই জন্য এই সমস্ত কথা বলছে। পরদিন দুটো ইভেন্টের দুটিতেই প্রথম হলো রমা যোশী। 200 মিটারে অমিয়া ব্রোঞ্জ পেল। রূপো নিল মহারাষ্ট্রেরই নতুন মেয়ে সাধনা দেশপান্ডে। বেলা 5ম স্থান পেল। চিৎকারের গোল্ড মেডেল থাকলে সেটা পেত হরিচরণ। অমিয়া যথাসাধ্য করেছে, কিন্তু গত বছরের থেকে তার সময় 6 সেকেন্ড কমে এলো। তাহলে তারা আগের দিন রাত্রে হরিচরণ বলেছিল যে সবেতেই আমরা গোল্ড পেয়ে যাব, কিন্তু বাস্তবে কিন্তু সেই ব্যাপারটা হলো না। কি হলো না, 200 মিটারে অমিয়া ব্রোঞ্জ পেয়েছে, অর্থাৎ থার্ড হয়েছে। রমা যোশী প্রথম হয়েছে দুটো ইভেন্টে, আর রূপো পেয়েছে মহারাষ্ট্রের নতুন মেয়ে সাধনা দেশপান্ডে, আর বেলা 5ম স্থান পেয়েছে। তাহলে একজন থার্ড হলো বাংলা থেকে, একজন 5th হলো। আর যদি এখানে মজা করে লেখক বলছেন, ব্যঙ্গ করে বলছে যে চিৎকারের জন্য যদি কোনো গোল্ড মেডেল থাকতো তাহলে কিন্তু সেটা হরিচরণ পেত। আসলে হরিচরণ প্রচুর চিৎকার করে শুধুমাত্র চেঁচিয়েই যেন সে জিতিয়ে দেবে, এরকম একটা ভাব তার, সেই জন্য চিৎকার করেছে উদ্বুদ্ধ মেয়েদের উদ্বুদ্ধ করবার জন্য, যার জন্য লেখকের মানে এরকম হাস্যকর একটা কথা বলেছেন যে চিৎকারের জন্য যদি গোল্ড মেডেল থাকতো তাহলে সেটা হরিচরণ পেয়ে যেত। গম্ভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল। বেলা ফুঁপিয়ে উঠলো কয়েকবার, মানে সে তো 5ম স্থান পেয়েছে, সেই জন্য সে দুঃখে ফুঁপিয়ে উঠছে। হিয়া এগিয়ে এসে যোশীকে অভিনন্দন জানালো। তারপরে ঘোষণা, ভিক্টরি স্ট্যান্ডে গলায় মেডেল পরা, ব্যান্ডের বাজনা, কোনি উদাস চোখে সবকিছু দেখলো মাত্র। তাহলে সে তো কোনির আর কিছু করার নেই, কারণ তাকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র বসে দেখা ছাড়া তার কিছুই করণীয় নেই। কিন্তু যে মানে ইয়েতে অংশগ্রহণ করবার জন্য, যে ইভেন্টে বা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য সে 1 বছর ধরে এত কষ্ট সহ্য করেছে, এবং ক্ষিতি সিংহর কাছে তোমরা দেখেছো অনুশীলন করবার সময় তারা সে মানে মরণপণ প্রচেষ্টা চালিয়েছে যে যেহেতু ভালো একজন চ্যাম্পিয়ন প্রতিযোগী সে হতে পারে। আর তাছাড়াও সে অনেক লাঞ্ছনা গঞ্জনা, নানা লোকের কাছে নানা অপমান সহ্য করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। এখানে আসা যদিও বা সে আসতে পেরেছিল মাদ্রাজে, কিন্তু তবুও সে একদমই জলেই নামতে দেওয়া হলো না তাকে। বিকেলে মেয়েরা দল বেঁধে সমুদ্রের ধারে বেড়াতে গেল, কোনি পুলেই রয়ে গেল। বাটারফ্লাইয়ে রমার ধারে কাছে কেউ আসতে পারলো না। বাংলার কোন মেয়ে ফাইনালে নেই, কোনো মেয়ে ফাইনালে নেই। দিল্লি আর গুজরাট বাকি মেডেল দুটি নিল। কোনি নিরুৎসুক চোখে শুধুমাত্র দেখলো। হ্যাঁ, তাহলে অন্য মেয়েদের পারফরমেন্স দেখা ছাড়া তার কোনো উপায় ছিল না, এবং সে অত্যন্ত মানে হতাশায় একেবারে গুমড়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে একেবারে নিরুৎসাহী হয়ে গেছিল, এবং মানে সেই সমস্ত ব্যাপারে একেবারে যেন হাল ছেড়ে দিয়েছিল, এবং সেই জন্য সে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিল, নিজেকে একদম সবকিছু থেকে সরিয়ে নিয়েছিল, এবং সে চুপচাপ বসে দেখছিল শুধু।
দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলে গেল বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায়। ডান হাতের তর্জনী মাথার ওপর তুলে গলা কাঁপিয়ে বলল, উঠেছে। হিয়া ট্রানজিস্টারের রক মিউজিক বাজছিল। কোনতি ভাদুরী রেডিওটা বন্ধ করে ফিসফিসিয়ে ধমক দিল, শোনো শোনো, ইন্সপিরেশন পাবে তাহলে। তাহলে দেখো যে ধীরেন ঘোষ বা হরিচরণরা কি বলছে সে ব্যাপারে কিন্তু হিয়ার কিছুই মাথা ব্যথা নেই এবং সে পাত্তাও দেয় না তাদের। যখন এসে হরিচরণরা নানা রকম কথাবার্তা বলছে তখন হিয়া ট্রানজিস্টারে রেডিও শুনছে এবং আসলে সে পূর্ণবিন্দু বিশ্বাস তার কোচ এবং তার কথা শুনেই সে সমস্ত কাজ করে। সে এদের কোনো সম্মানও দেয়ও না হরিচরণদের এবং তাদের কোনো কথাতেও সে গুরুত্ব দেয় না এবং যার জন্য সে ট্রানজিস্টার শুনছে। কোনতি ভাদুরী ট্রানজিস্টারটা বন্ধ করে তাকে বললো যে এই কথাগুলো শোনো, তাহলে তোমরা ইন্সপিরেশন পাবে। কিপ আপ দ্য ফ্ল্যাগ, এখন সমান চলেছে কিন্তু আমরা বেরিয়ে যাবই। রমা যোশী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল 150 মিটারের টার্ন নিয়ে এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন সে 400 মিটার শেষ করলো। যেন 100 মিটারের প্রতিযোগিতা করছে এমন বেহিসাবি ভাবে অমিয়া শুরু করেছিল। 125 মিটার পর্যন্ত রমা পিছিয়ে গেল প্রায় 10 মিটার। তারপরই অমিয়া মন্থর হতে শুরু করলো। রমা তার সমান গতিতে কোনো হেরফের না ঘটিয়ে 300 মিটারের পর গতি বাড়ালো এবং শেষ 50 মিটার একাই সাঁতরে এলো। পাঞ্জাবের মনজিৎ কাউর ব্রোঞ্জ নিল। তাহলে দেখো যে অমিয়ার উপরে এত তাদের আত্মবিশ্বাস, এত তাদের ভরসা, একেবারে নিশ্চিত হরিচরণ যে অমিয়া একেবারে গোল নিয়ে আসবে, কিন্তু সেরকম বাস্তবে কিছুই হলো না। বরং অমিয়া এত ধীর গতিতে মন্থর গতিতে যাচ্ছে মনে হচ্ছে মাত্র 100 মিটারের পথ অতিক্রম করতে চাইছে। কিন্তু অমিয়ার পাশ দিয়ে 150 মিটার টার্ন নিয়ে অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন 400 মিটার রমা যোশী শেষ করে ফেলেছে। আর পাঞ্জাবের মনজিৎ কাউর সে ব্রোঞ্জ জিতেছে, অর্থাৎ সে থার্ড পজিশনে এসেছে। অমিয়া সকলের আগেই ট্যাক্সি করে একা ক্যাম্পে ফিরে এলো। সে আগেই ট্যাক্সি করে হোটেলের ঘরে ফিরে আসলো। শনিবার সকালে হিয়ার দুটো হিট, মেডলি এবং ব্যাক স্ট্রোকে সব মেয়ের চোখ এখন হিয়ার দিকে। গম্ভীর হয়ে গেছে সে। ধীরেন ঘোষ আজ আর বক্তৃতা দিল না, মাথা নেড়ে বলল, অমিয়ার মতো ভেটারেনের কাছ থেকে এমন ব্যাডলি জাজড রেস কেউ আশা করেনি। আমরা 4 পয়েন্ট পিছিয়ে পড়লুম। তাহলে যে নিশ্চিতভাবে সে একেবারে ঠিক করে ফেলেছিল যে অমিয়ায় গোল্ড পাবে, কিন্তু বাস্তবে তো সেটা হলো না। তখন বরং অমিয়ার উপরে সে রাগ করেছে এবং এসে ধীরেন ঘোষ এসে বলেছে যে এইরকম বাজে খেলা কখনোই অমিয়ার কাছে কেউ আশা করেনি। তাহলে হরিচরণরা যদি অমিয়াদিকে একটু বলে দিত, বেলা ক্ষীণ স্বরে বলল, যাকে যা হবার হয়েছে, এখন অনেক কিছু হিয়ার উপরে নির্ভর করছে। কাল সকালে দুটো হিট, রাতে মেডলির ফাইনাল, তোমরা ওকে কনসেন্ট্রেশন করতে দাও। তাহলে একমাত্র হিয়াই রয়েছে ওদের প্রতিযোগিতায় যে ভালো খেলোয়াড়, যার জন্য সকলেই হিয়াকেই গুরুত্ব দিচ্ছে এবং এমনকি ধীরেন ঘোষ এরাও বলছে যে তোমরা ওকে কনসেন্ট্রেশন করতে দাও। সবাই এখন হিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। ধীরেন ঘোষ চলে যাবার পর সবাই হিয়ার দিকে তাকালো, একমাত্র কোনি ছাড়া। হিয়া শনিবার সকালে দুটো হিট থেকে অনায়াসেই ফাইনালে উঠলো। ব্যাক স্ট্রোকে রমা যোশী নেই, কিন্তু মেডলির দ্বিতীয় হিট থেকে রমা ফাইনালে উঠলো হিয়ার সময়কে 2 সেকেন্ড ম্লান করে। ঘোষণায় রমার সময় শোনা মাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মার সঙ্গে। তাহলে এখানে দেখো হিয়া কিন্তু দুটো হিট থেকে ফাইনালে উঠলো, কিন্তু ব্যাক স্ট্রোকে রমা যোশী ছিল না, কিন্তু মেডলির দ্বিতীয় হিট থেকে রমা ফাইনালে উঠলো এবং হিয়ার সময়কে 2 সেকেন্ড ম্লান করে দিয়ে, অর্থাৎ হিয়ার থেকে আরো 2 সেকেন্ড কমে সে পৌঁছেছে এবং সেই যে একটা অ্যানাউন্সমেন্ট সেটা শোনা মাত্র সে জল থেকে হিয়া উঠে চলে গেল বাবা মায়ের সঙ্গে। মেয়েরা ফিসফাস কথা বলছে, খাটে উপুর হয়ে রেডিওয় হিন্দি গান শুনছে হিয়া। গত 4 দিন কনির সঙ্গে কারোর বাক্যালাপই হয়নি। অমিয়া কখনো বিছানায় শুচ্ছে, উঠে এসে জানলায় দাঁড়াচ্ছে, টেবিলের এটা ওটা নাড়ছে। প্রণতি ভাদুরী তার খাটে শুয়ে কমিক্স পড়ছে।
অমিয়াদি শুয়ে পড়ো। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা হোটেলের ঘরে তারা কে কি করছে সেইটা একটা বর্ণনা রয়েছে। পনতি ভাদুরী কমিক্স পড়ছে, মেয়েরা ফিসফাস কথা বলছে, খাটে শুয়ে উপর হয়ে হিয়া হিন্দি গান শুনছে রেডিওতে। তখন বেলা বলছে যে অমিয়াদি তুমি শুয়ে পড়ো, কিন্তু অমিয়ার মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। সে কেন না, সে একটু কি করছে না, একদম স্থির হয়ে বসতে পারছে না। সে কখনো বিছানায় শুচ্ছে, কখনো উঠে এসে জানলায় দাঁড়াচ্ছে, কখনো টেবিলে এটা ওটা নাড়ছে, কারণ সে একটা খেলায় পরাজিত হয়ে গেছে এবং যার জন্য তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। হিয়া না, অমিয়া বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ভীষণ মাথা ধরেছে, তখন থেকে রেডিওটা জ্বালাচ্ছে। হিয়া ওটা বন্ধ করো। হিয়া রেডিও বন্ধ করার উদ্যোগ দেখালো না। হিয়া কিন্তু রেডিও বন্ধ করলো না, এবং উদ্যোগ মানে আয়োজন করা, সে রেডিওটা বন্ধ করলো না। বলছি রেডিওটা বন্ধ করো। হিয়া একটু জোর করে দিল রেডিওর শব্দ, কিন্তু হিয়া কি করলো, উল্টো কাজ করলো। সে আরো রেডিওটাকে জোরে সাউন্ডটা বাড়িয়ে দিল। অমিয়া চিৎকার করে উঠলো, বন্ধ করবে কি করবে না? আমার ভালো লাগছে না, রেডিও শুনতে আমার ভালো লাগছে। হিয়া শুকনো গলায় বলল, আপনি চেঁচাবেন না। তাহলে দেখো অমিয়ার মুখের ওপরে, সে হয়তো বয়সে তার থেকে ছোট হিয়া, কিন্তু তবুও হিয়া বলছে যে আপনি চেঁচাবেন না, রেডিও শুনতে আমার ভালো লাগছে, সুতরাং আমি শুনবো। কি ঔদ্ধত্য, মানে কি অহংকার! অমিয়া অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকাতে লাগলো। কেউই তার দিকে তাকিয়ে নেই, এমনকি বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত। এতদিন বাংলার মেয়ে সাঁতারু মহলে সেই সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে। এই মুহূর্তে সে বুঝলো তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া। এবার ওকে মধ্যমণি করেই ওরা ঘুরবে, ওদের প্রশংসা মনোযোগ এবার থেকে পাবে হিয়া। তার দিন ফুরিয়ে গেছে। বিছানায় বসে রইল অমিয়া। আচ্ছা, এখানে দেখো বলছে যে এতদিন কিন্তু অমিয়ায় কিন্তু একচ্ছত্র অধিপতির মতো বিরাজ করত, এবং যেহেতু সে বাংলা চ্যাম্পিয়ন ছিল, সকলেই তাকে ঘিরে আবর্তিত হতো, সকলেই তার কথা শুনে চলতো, এবং বেলাও কিন্তু তাকে একদম অন্ধভাবে অনুসরণ করত। এর আগে আমরা দেখেছি যে যখন বলেছে অ্যাপেলো, মানে যখন বলেছে অমিয়া বলেছে বেলাকে যে আমি এই ক্লাব ছেড়ে, অ্যাপেলো ক্লাব ছেড়ে জুপিটারে চলে যাব পরের বছর, তখন কিন্তু বেলাও বলেছে যে আমিও তাহলে তোমার সঙ্গে যাব। এতটাই সে অন্ধভাবে অমিয়াকে অনুসরণ করতো বেলা, কিন্তু সেই বেলাও কিন্তু আর কোনো গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না, না সে যেহেতু পরাজিত হয়ে গেছে খেলায়, এবং হিয়ায় যেহেতু বাংলার মানে জন্য এক গোল্ড আনতে পেরেছে, সেই জন্য মানে হিয়াকেই সবাই সম্মান করছে, এবং সেটা বুঝতে পেরেছে হচ্ছে অমিয়া, এবং অমিয়া বুঝতে পেরেছে যে তার মাথার যে মুকুট বা মাথার পালক সেটা কেড়ে নিয়েছে হিয়া। এখন সেই সকলের মধ্যমণি, তার কথা শুনেই সকলে চলছে, যার জন্য অমিয়ার মাথায় যন্ত্রণা করছে। সে রেডিওটা বন্ধ করে দিতে বলছে, কিন্তু কেউই তার হয়ে কথা বলছে না, বরং হিয়া যখন আরো সাউন্ড বাড়িয়ে দিচ্ছে তখন কেউ প্রতিবাদ পর্যন্ত করছে না। বেলাও নিজের রহস্য কাহিনী পড়াতে ব্যস্ত, এবং তাকে কেউ গুরুত্ব দিচ্ছেই না আর কি। সে বুঝতে পেরেছে যে তার জায়গা চলে যাচ্ছে, তার যে অধিকার, তার যে জায়গা সেটা চলে যাচ্ছে, তার সম্মান, এবং সেই জায়গাটা অধিকার করে নিচ্ছে হিয়া তার নিজের পারফরমেন্স দিয়ে অমিয়ার জায়গা অধিকার করতে এসেছে, এবং সেটা সে বুঝতে পারছে। তার দিন শেষ হয়ে যাচ্ছে। দিন কি সত্যি ফুরিয়ে গেছে? কাল আছে 100 মিটার ফ্রি স্টাইল, 4x100 রিলে। দেখা যাক সত্যি ফুরিয়ে গেছি কিনা। অমিয়া ভাবলো কাল আমাকে দেখাতেই হবে। কিছু পরে পনতি ভাদুরী উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল। হিয়া ঘুমিয়ে পড়েছে। হিয়া যখন ঘুমিয়ে পড়লো তখন পনতি ভাদুরী এসে কিন্তু রেডিওটা বন্ধ করলো, তার আগে কিন্তু বন্ধ করেনি। সন্ধ্যায় পুলের হাজার হাজার ওয়াটের আলোয় স্টার্টিং ব্লকের ওপর হিয়ার লাল কস্টিউম একটি স্থির শিখার মতো অপেক্ষা করছে। তার পাশেই রমা যোশী, তার পাশে গুজরাটের আমি প্যাটেল। স্টার্টারের বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠেছে হিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যাবেলায় একটা প্রতিযোগিতা হচ্ছে, সেই বর্ণনা এখানে দেয়া রয়েছে। বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতে কেউ নেই। প্রায় 10 মিটারে সে হিয়াকে পেছনে
পেছনে ফেলে গেল শুশুকের মতো ঢেউ খেলানো গতিতে। বোর্ড ছুঁয়েই ব্যাক স্ট্রোক। হঠাৎ গ্যালারি উদ্গ্রীব হয়ে উঠল। হিয়া এবার ব্যবধান কমাচ্ছে। তাহলে আমরা এই শুশুকটা হচ্ছে ছোট ডলফিন যাকে বলি, যে মানে ডলফিনের মতনই অনেকটা দেখতে, সাইজে একটু ছোট, যেটা আমরা গঙ্গাতেও দেখতে পাই, একটু গ্রে কালারের হয়। সেই শুশুকের মতনই হিয়াকে বর্ণনা করা হয়েছে, সেইভাবেই সে এগোচ্ছে। গো হিয়া গো, কাম অন রমা। গ্যালারি তোলপাড় হতে শুরু করলো পুলের জলের মতোই। ব্যাক স্ট্রোকের শেষে রমা তখনও প্রায় 4 মিটার এগিয়ে। এবার ব্রেস্ট স্ট্রোক এবং হিয়া জানে এইবারই তাকে বড় ব্যবধান তৈরি করতে হবে, তারপরে ফ্রিস্টাইল, এবং রমার সঙ্গে এখানে সে পারবে না। তাহলে তাদের দুজনের যে প্রতিযোগিতার একটা বর্ণনা দেওয়া হয়েছে, এবং যখন মানে ব্যাক স্ট্রোক তখনই কিন্তু হিয়া জানে যে তাদের মধ্যে ব্যবধানটা এবার কমিয়ে ফেলতে হবে, কারণ ব্যাক স্ট্রোকে রমার থেকে হিয়া অনেক বেশি ভালো। কিন্তু যখন ফ্রিস্টাইল আসবে তখন কিন্তু ব্যবধান কমানো যাবে না, কারণ সেই ইভেন্টে কিন্তু রমা যোশী বেশি ভালো ফ্রিস্টাইলে। যার জন্য যখন ব্যাক স্ট্রোক আসছে তখন ও বুঝতে পারছে হিয়া যে এবার আমাকে তাড়াতাড়ি এগিয়ে ব্যবধানটাকে কমাতে হবে। প্রচন্ডভাবে হিয়ার দুটো হাতের সঙ্গে তাল দিয়ে পা দুটো জলে ধাক্কা দিতে শুরু করলো। রমার সঙ্গে পাশাপাশি এসে গেল পুলের মাঝামাঝি, এবং এই প্রথম সে রমাকে চালিয়ে এগিয়ে গেল। পাশে মুখ ফিরিয়ে হিয়াকে দেখতে দেখতে রমাও জোর বাড়ালো। গ্যালারিতে প্রলাপ চিৎকার শুরু হয়েছে। বাংলার মেয়েরা একসঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে হিয়া হিয়া। শুধু অমিয়া ক্লান্ত ভঙ্গিতে অনুত্তেজিত বসে কোণির পাশে, মুখে পাতলা একটা হাসি নিয়ে আপন মনেই সে বলল হিয়া জিতবে। তাহলে সকলে হিয়াকে মানে করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, তাকে উৎসাহিত করার জন্য সকলে হিয়া হিয়া করে চিৎকার করছে। কিন্তু অমিয়াকে শুধুমাত্র দেখা গেল যে সে তার মধ্যে কোনো উত্তেজনা নেই, এবং সে অনুত্তেজিত ভাবে মানে সে কোণির পাশে বসে আছে, এবং মুখে তার একটা হাসি রয়েছে। সে বলছে যে হিয়াই জিতবে, এবং হিয়া জিতলো। ফ্রি স্টাইল শুরু করেছিল হিয়া 4 মিটার এগিয়ে থেকে। সেই ব্যবধান থেকে রমা অর্ধেকটা কেড়ে নিল সাঁতার শেষের 30 মিটার বাকি থাকতেই। এবার শুরু হয় দুজনের মধ্যে বাঁচা মরার লড়াই। ইঞ্চি ইঞ্চি করে রমা এগিয়ে আসতে থাকে। ফিনিশিং বোর্ডের টাইম কিপাররা ঘড়ি হাতে ঝুঁকে অপেক্ষা করছে। গ্যালারিতে লোকেরা সরে আসছে ফিনিশ দেখার জন্য। হিয়ার হাত বোর্ড ছোঁয়ার 8 সেকেন্ডের মধ্যেই রমার হাত পৌঁছলো। তাহলে হিয়াই এক্ষেত্রে জিতলো বোঝা যাচ্ছে। বলেছিল অমিয়া আবার আপন মনে বলল, কে জিতেছে জানার জন্য ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো। এবং মেয়েরা যখন হিয়াকে জড়িয়ে ধরে নিজেদের চোখের জল তার গালে মাখিয়ে দিচ্ছিল, তখন একমাত্র কোণই দেখতে পেল অমিয়ার চোখের কোণে জল। তাহলে আমরা এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে একমাত্র কোণই দেখতে পেল যে অমিয়ার চোখের কোণে জল। কেন তার চোখের কোণে জল, সেটাতে যদি প্রশ্ন আসে তাহলে বলতে হবে যে মাদ্রাজে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মানে যে সমস্ত খেলোয়াড়রা প্রতিযোগীরা এসেছিল বাংলা দলের তরফ থেকে, তাদের মধ্যে কোনি, হিয়া এবং অমিয়া, এরা 3 জন সব থেকে ভালো প্লেয়ার ছিল। কিন্তু কোনিকে তো ষড়যন্ত্র করে নামতেই দেওয়া হলো না জলে, এবং যার জন্য দুজনের মধ্যে হিয়া আর অমিয়া, এদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল। এবং দেখা যাচ্ছে তাতে কিন্তু অমিয়া সব দিকেই খারাপ ফল করতে শুরু করেছিল। কোনোটাতে ব্রোঞ্জ পেয়েছে তো কোনোটাতে কিছুই পায়নি সে। আর অপরদিকে হিয়া কিন্তু গোল্ড পেয়েছে, এবং তারপরেও আরো অনেক ইভেন্টে সে প্রতিযোগিতায় জিতেছে। যার জন্য এতদিন পর্যন্ত যেহেতু অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল, বাংলা দল তাকে ঘিরেই আবর্তিত হতো, সে সম্রাজ্ঞীর মতো বিচরণ করত। কিন্তু এখন হিয়া তার পারফরমেন্স দিয়ে সেই অমিয়ার স্থানটা কিন্তু ও নিজের মানে অধিকার করে নিয়েছিল, এবং সেটা অমিয়া বুঝতে পারছিল যে তার জায়গা এখন হিয়া দখল করে নিয়েছে। এবং সেই জন্য একটা যে ঘটনা ঘটেছিল, যে রেডিও চালানো, আগের দিন রাত্রে রেডিও চালানোর ব্যাপারে
ব্যাপারে সে ব্যাপারে কিন্তু অমিয়াকে কেউ সমর্থন করলো না, এবং বরং হিয়াকেই সমর্থন করে সবাই চুপ করে রইল। এবং যে তখনই কিন্তু মানে অমিয়ার মনে অত্যন্ত আঘাত লেগেছিল এবং সে কাঁদতে থাকে। সে কাঁদছিল কেন? একে তো তার পরাজয়ের একটা গ্লানি রয়েছে, এবং তারপরে সে তাছাড়াও তার নিজের জায়গা যে ছেড়ে দেওয়ার একটা দুঃখ যন্ত্রণা, সেটার জন্যই সে তখন কাঁদতে শুরু করেছিল। বাংলা এখনো 2 পয়েন্টে পিছিয়ে, হিয়া ও রমার সোনা 3টি করে। ধীরেন ঘোষ উত্তেজিত হয়ে রাত্রে খাবার আগে মেয়েদের বলে গেল কাল সকালে আর একটা গোল পাচ্ছে হিয়া, বেঙ্গল এগিয়ে যাবে। ধীরেনদা ভুলে যাবেন না, তারপরও 2টো ফ্রি স্টাইল ইভেন্ট আছে। অমিয়া ভাত নাড়াচাড়া করতে করতে আন মনে বলল, রমা যোশী ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে। তাহলে এখানে ধীরেন ঘোষ সে বললো যে কি বললো না, কাল সকালে আবার একটা গোল্ড হিয়া পাবে, বেঙ্গল এগিয়ে যাবে। সে তো নিজের খুব ওভার কনফিডেন্স, সেই জন্য সে ভাবছে যে সবেতেই হিয়া গোল্ড পেয়ে যাবে। কিন্তু তাকে মনে করিয়ে দিল অমিয়া যে আরো কিন্তু 2টো ইভেন্ট রয়েছে, এবং সেই 2টো ইভেন্টে কি না ফ্রি স্টাইল, কিন্তু সেই ফ্রি স্টাইলে কিন্তু হিয়া ভালো নয়, যেখানে রমা যোশী কিন্তু ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে। সুতরাং এই ফ্রি স্টাইলে রমা যোশীকে হারানো খুব কঠিন ব্যাপার, সেটাই সে মনে করিয়ে দিল। রবিবার সকালে অমিয়া পুলে গেল না। মেয়েরা চিৎকার করতে করতে যখন ঘরে ঢুকলো তখন সে এক মনে চিঠি লিখছিল। মুখ না তুলেই বলল, হিয়ার তাহলে 4টে গোল্ড হলো। তাহলে ওই যে মেয়েরা চিৎকার করে আনন্দ করতে করতে ঢুকেছে, তাহলে তাতেই সে বুঝতে পেরে গেল যে হিয়া কিন্তু 4টে গোল্ড পেয়েছে। অমিয়াদি দারুণ ব্যাপার, অঞ্জু একটুর জন্য ব্রোঞ্জ মিস করলো। অঞ্জু হচ্ছে এই বাংলা দলেরই মধ্যে, কিন্তু অঞ্জু 3rd পজিশনও পায়নি, একটুর জন্য ব্রোঞ্জটা মিস করেছে। অমিয়াদি যোশীকে বিট করতে পারবে না। অমিয়াদি সবাই বলছে এখন তোমার ওপরেই চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে। বাংলা মহারাষ্ট্র এখন সমান পয়েন্ট। কনির চট্টির স্ট্যাপ ছিঁড়ে গেছে, সে তখন একটা সেফটি পিন দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টায় ব্যস্ত। এই সব উত্তেজনা তাকে স্পর্শ করছে না। অমিয়া লেখা বন্ধ করে বলল, চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত আমি এই মানে 14 পর্ব শেষ করছি, কারণ যেহেতু এই পর্বটা খুব বড়, সেজন্য আবার আর একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি বাকি অংশটা শেষ করব। তোমরা যদি কিছু বুঝতে তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই আমার ভিডিওকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজের উৎসাহ তত বাড়বে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো।